আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অসাধারণ একটা ওমেন্স গল্প, ওর সিক্রেট ম্যারেজ। ভাবো তো, একটা বিয়ে যেটা আসলে সত্যি, কিন্তু পুরো পৃথিবীর কাছে লুকানো। দুজন মানুষ যারা একসাথে থাকে, কিন্তু পাবলিকলি তারা স্ট্রেঞ্জার্স। এই গল্পে আমরা দেখব একটা কন্ট্রাক্ট ম্যারেজ কিভাবে ধীরে ধীরে রিয়েল লাভ এ পরিণত হয়। একজন কোল্ড, পাওয়ারফুল মেল লিড, আর একজন ইমোশনাল, ইনোসেন্ট ফিমেল লিড। আর হ্যাঁ, এই গল্পতে আছে আনএক্সপেক্টেড কিস, জিয়ালাজি, মিসআন্ডারস্ট্যান্ডিং, আর এমন কিছু টুইস্ট যেটা তোমাকে পুরো স্টোরিতে আটকে রাখবে। সো, যদি তুমি ওমেন্স ড্রামা সিক্রেট রিলেশনশিপ পছন্দ করো, তাহলে এই গল্পটা তোমার জন্য পারফেক্ট। চলো আর দেরি না করে শুরু করি আজকের স্টোরি দিয়ে। চিত্তের হোলঘর। ইউন সিওল দাঁড়িয়ে আছে তার প্রয়াত বাবা মায়ের স্মৃতিস্তম্ভের সামনে। চারপাশের বাতাস ভারী হয়ে আছে শোকের ভারে। চোখ বেয়ে অনবরত গড়িয়ে পড়ছে তার অশ্রু। এই কঠিন সময়ে তার বুকের ভেতর আঁকড়ে ধরে আছে একমাত্র আপন মানুষ, তার দাদু। ছোটবেলা থেকেই দাদুই ছিল তার আশ্রয়, তার ভরসা। বাবা মায়ের করুণ মৃত্যুর পর তিনিই তাকে আগলে রেখেছিলেন। সেই দিন থেকেই ইউন সিওল প্রতিজ্ঞা করেছিল, দাদুকে খুশি রাখার জন্য সে সবকিছু করতে পারবে। কিন্তু সময়ের সাথে সাথে সবচেয়ে শক্ত আশ্রয়ও দুর্বল হয়ে পড়ে। সম্প্রতি ইউন সিওল জানতে পারে এক নির্মম সত্য, তার দাদু শেষ পর্যায়ের প্যানক্রিয়াটিক ক্যান্সারে ভুগছেন। হাতে সময় খুবই কম। আর জীবনের শেষ ইচ্ছা হিসেবে তিনি একটাই কথা বলেছেন, মরার আগে তোমাকে বিয়ে করতে দেখতে চাই। এই কথা শুনে ইউন সিওলের বুক কেঁপে ওঠে। বিয়ে? এখনই? সে তো এখন অনেক ছোট। সবকিছুই খুব তাড়াহুড়ো মনে হচ্ছে। তবুও দাদুর চিন্তা, তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, এসব তাকে ভাবতে বাধ্য করে। পরের দিন কলেজে সোকিন, তার হাসি খুশি আর নির্ভর বন্ধু, যার উপস্থিতি সবসময় তার মন ভালো করে দেয়, তার কাছে যায় ইউন সিওল। হঠাৎ করেই একটা চিন্তা মাথায় আসে। সে সোকিনকে টেনে ক্লাসরুমের বাইরে নিয়ে যায়। বাইরে এসে কিছুক্ষণ দ্বিধায় থাকে, তারপর হঠাৎ বলেই ফেলে, সোকিন, তুমি কি আমাকে বিয়ে করবে? সোকিন এক মুহূর্ত থমকে যায়, তারপর হেসে ওঠে। হঠাৎ করে বলছো, কিন্তু তুমি বলছো আমি না করি কিভাবে? তারপর মজা করে যোগ করে, তবে আমরা ৩০ বছর হলে বিয়ে করব, ঠিক আছে? ইউন সিওল কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে বন্ধুরা তাকে ডাকছে, কাছেই নাকি কিছু সুন্দরী মেয়েরা এসেছে। সোকিনের মুখে হাসি আরও চড়া হয়। মজার হবে মনে হচ্ছে। কাল আবার কথা বলব। ইউন সিওল, আমি এখন যাই। ইউন সিওল জোর করে একটা হাসি দেয়। হ্যাঁ, যাও। আমি তো মজা করছিলাম। সোকিন হেসে তার গাল টিপে বলে, জানতাম। তবুও আমার হার্টটা কিন্তু ধকধক করছিল। এই বলে সে চলে যায়। ইউন সিওল তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বুকের ভেতরটা কেমন চেপে আসে। নিজের উপর বিরক্ত হয়ে বিড়বিড় করে, আমি কি করলাম? আমি কি আশা করছিলাম এমন একজনের কাছ থেকে, যে কখনোই সিরিয়াস? একবারের জন্য হলেও কি তুমি আমাকে সিরিয়াসলি নিতে পারো না? আমার মুখটা কি এতটাই অগুরুত্বপূর্ণ লাগছিল? এই ভাবনাগুলোতেই ডুবে ছিল ইউন সিওল। হঠাৎই কারো সাথে ধাক্কা। চমকে উঠে সে মাথা তোলে, তাড়াহুড়ো করে বলে, সরি, আমি খেয়াল করিনি। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা লোকটা ঠান্ডা, নির্লিপ্ত চোখে তাকিয়ে তাকে থামিয়ে দেয়। পরেরবার হাঁটার সময় সামনে দেখবেন। দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। তার কথার ভঙ্গি শুনে ইউন সিওলের ভেতরটা জ্বলে ওঠে। আপনি যদি দেখেই থাকেন আমি দিবাস্বপ্ন দেখছিলাম, তাহলে এড়িয়ে যেতে পারতেন। উল্টো নিজেই এসে ধাক্কা খেলেন। ইচ্ছে করেই করেছেন, তাই না? লোকটা কিছু বলার আগেই হঠাৎ একটা গাড়ি ভয়ঙ্কর গতিতে তাদের খুব কাছ দিয়ে ছুটে আসে। এক মুহূর্ত দেরি না করে লোকটা ইউন সিওলের হাত ধরে জোরে টেনে নিয়ে পাশে। ধাক্কা খেয়ে ইউন সিওল গিয়ে পড়ে তার বুকে। দুজনের মুখ এতটাই কাছাকাছি, অজান্তেই ঠোঁট ছুঁয়ে যায় একে অপরের। সময় যেন থমকে যায়। পরক্ষণেই লোকটা দ্রুত তাকে ছেড়ে দেয়। ইউন সিওল টলমল করে দাঁড়ায়, তার গাল লাল হয়ে উঠেছে। লোকটা ঠান্ডা গলায় বলে, ভুল বোঝার কিছু নেই। গাড়িটা খুব দ্রুত আসছিল, তাই টেনেছি। হহজা। ধন্যবাদ। তোতলাতে থাকে ইউন সিওল।
সে নিজেকে গুছিয়ে নেয়, চোখ সরিয়ে নেয় তার দিক থেকে। চলুন, আমরা ধরে নেই কিছুই হয়নি। আমাদের দুজনেরই দিনটা খারাপ যাচ্ছে গু। কোনো উত্তর না শুনেই সে ঘুরে চলে যেতে চায়। কিন্তু আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদটাও দেবে না? লোকটার কণ্ঠে হালকা হাসি। তার ঠোঁটে কৌতুকপূর্ণ বাঁকা হাসি ফুটে ওঠে। নাকি একটু আগের সেই কিসটার ক্ষতিপূরণ না দিয়েই চলে যেতে চাও? ইউন সিওল থেমে যায়, বিরক্ত চোখে তাকায়। কিস? আমাদের ঠোঁট তো ঠিকমতো ছুঁয়েও নি। এত বড় ব্যাপার বানানোর কিছু নেই গিউ। তার কণ্ঠে তীব্র ব্যঙ্গ। কি ব্যাপার? কখনো কিস করনি নাকি? লোকটা মুচকি হাসে। এমনটা ভাবলে কেন? একটু ঝুঁকে বলে। দেখে তো মনে হচ্ছে তুমিই কখনো কাউকে কিস করনি গি। রাগে ফেটে পড়ে ইউন সিওল। আপনার মধ্যে এমন কি আছে? আমি তো মনে রাখার মতো কিছুই পাইনি। লোকটার হাসি আরও গা হয়। সত্যি? মানুষ সাধারণত তাদের প্রথম কিস এত সহজে ভুলে যায় না গ। ফার্স্ট কিস? চোখ রাঙায় ইউন সিওল। আপনি ভীষণ ভুল ভাবছেন। জানিয়ে রাখি, আপনি আমার 108 নম্বর কিস। তাই মনে না থাকলে দয়া করে কিছু মনে করবেন না গে। এই বলে সে ঘুরে দাঁড়ায়। তার কণ্ঠ ঠান্ডা আর ধারালো। আসাম, আপনি একেবারে বিভ্রান্ত। ঠান্ডা কণ্ঠে বলল ইউন সিওল। জানিয়ে রাখি, আপনি আমার 108 নম্বর কিস। তাই মনে না থাকলে মাফ করবেন গ। এই বলে সে ঘুরে দাঁড়ায়। তার কণ্ঠ আরও ধারালো হয়ে ওঠে। আর সামনে যদি কখনো দেখা হয়, আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। আপনি একদম পারভার্ট। সে ঝড়ের মতো চলে যায়। লোকটা সেখানেই দাঁড়িয়ে থাকে। তার চোখে মৃদু হাসি খেলে যায়। 108 নম্বর। হু, ইন্টারেস্টিং খ। নিজের মনে বলে সে, ঠোঁটে হালকা হাসি রেখে। ক্যাম্পাসে ফিরে। ক্লাসরুমে বসে আছে ইউন সিওল, কিন্তু তার মন একদমই স্থির নয়। চারপাশে তার বন্ধুরা হাসছে, গল্প করছে, পার্টি, আউটিং এসব নিয়ে আলোচনা চলছে। কিন্তু কিছুই যেন তার কানে ঢুকছে না। অন্যদিকে সোকিন আগের মতোই সবার সাথে মজা করছে, তার নির্ভার হাসি পুরো পরিবেশটা হালকা করে রাখছে। ঠিক তখনই প্রফেসর ক্লাসে ঢোকেন। এক মুহূর্তেই চারপাশে নীরবতা নেমে আসে। গুড মর্নিং সবাইকে, গম্ভীর কণ্ঠে বলেন তিনি। আজ আমাদের সাথে একজন বিশেষ গেস্ট লেকচারার থাকবেন, যিনি আগামী সেমিস্টারে আপনাদের পড়াবেন গু। নতুন লেকচারার সামনে এসে দাঁড়ান। গুড মর্নিং। আমার নাম কাং জুনি গু। ইউন সিওল জেন জমে যায়। তার চোখ বিস্ফারিত। গতকালের সেই বিরক্তিকর লোকটা। সে তাড়াতাড়ি নিজের খাতা শক্ত করে ধরে নিচের দিকে ঝুঁকে পড়ে। না না, আমি ভুল দেখছি। প্লিজ, এটা ভুল হোক, নিজের মনে বিড়বিড় করে সে। কিন্তু লোকটার দৃষ্টি পুরো ক্লাসরুম জুড়ে ঘুরে বেড়ায়। আর ঠিক গিয়ে থামে তার উপর। এই যে বইটা আঁকড়ে ধরে আছো, তোমার নাম কি? চমকে ওঠে ইউন সিওল। জি, আমি চয় ইউন সিওল স্যার, কাপা গলায় বলে সে। লোকটার ঠোঁটে কৌতুকপূর্ণ হাসি ফুটে ওঠে। মিস চয়, শান্তভাবে শুরু করে সে। বই কামড়ালে কি তার ভেতরের গান দ্রুত ঢুকে যায়? পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ে। লজ্জায় লাল হয়ে যায় ইউন সিওল। লোকটা আবার বলে, যাই হোক, তাহলে তুমি পেজ 108 ব্যাখ্যা করো। একটু থেমে আবার বলে, ওহ সরি, পেজ 10 পুটকি 8 বলতে চেয়েছিলাম। তার চোখে দুষ্টুমি ঝিলিক দেয়। চল নিশ্চয়, আমাদের একটু আলোকিত করো ওকে। ইউন সিওলের বুক ধরফর করতে থাকে। ক্লাস শেষে সুজেন সহজ ভঙ্গিতে এগিয়ে এসে বলে, স্যার, আপনি এখানে পড়াবেন, এটা তো বললেন না। চলুন কফি খাই। কাং জুনি ভদ্র কিন্তু দূরত্ব বজায় রেখে বলে, আমার কিছু কাজ আছে। আর ছাত্রশিক্ষকের একসাথে কফি খাওয়া ঠিক না গি। একজন সহপাঠী অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি উনাকে চেনো? সুজেন হালকা ভঙ্গিতে বলে, হ্যাঁ, আমাদের ফ্যামিলি একে অপরকে চেনে গি। এরপর গিয়মুন লাঞ্চে যাওয়ার প্রস্তাব দেয়। চল জিমপং খেতে যাই। কিন্তু ইউন সিওল মাথা নাড়ে। না, আমি বাসায় চলে যাব। একটু ক্লান্ত লাগছে গি। করিডোরে হাঁটতে হাঁটতে সে দেখে সামনে কাং জুনি। কিছুটা সাহস জোগাড় করে ডাকে,
মিস্টার কাং, একটু কথা বলতে পারি? সে থামে, ঘুরে তাকায়। তার দৃষ্টি তীক্ষ্ণ। আমাদের প্রথম দেখা যেভাবে হয়েছিল তার জন্য আমি দুঃখিত, ধীরে বলে ইউন সিওল। কিন্তু আমরা কি এই বিষয়টা ক্লাসে না আনতে পারি? আমি ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে সে। তুমি কি আমাকে মনে রাখো? তার ঠোঁটে আবার সেই হাসি। আমি কখনো ব্যক্তিগত বিষয় ক্লাসে আনি না। আমি শুধু একজন প্রফেসরের মতোই আচরণ করি গিয়ে। একটু থেমে, কণ্ঠে হালকা কটাক্ষ। অহংকারী হবেন না গি। ইউন সিওল স্তব্ধ হয়ে যায়। সে কিছু বলতে পারে না। লোকটা ঘুরে চলে যায়। তার ভেতরে জমে ওঠে বিরক্তি আর অপমান। সন্ধ্যায় বাসায় ফোন বেজে ওঠে। দাদু কল করেছেন। কেমন আছো ইউন সিওল? ভালো আছি দাদু। আপনি? হাহা, ভালোই আছি। শোনো, এই শনিবার আমি শহরে আসছি এক পুরনো বন্ধুর ছেলের সাথে দেখা করতে। তুমিও যাবে গু? ঠিক আছে। আমার তো কোনো প্ল্যান নেই গু। ভালো, আমি এসে তোমাকে নিয়ে যাব। পরের দিন শীতল সকালের হাওয়ায় ইউন সিওল দাদুর সাথে একটি বিলাসবহুল বাড়ির সামনে দাঁড়িয়ে। কাংজিন, দাদু ডাক দেন হাসি মুখে। হোস্ট এগিয়ে আসেন। এত বড় কোম্পানির মালিক হয়ে নিজে গেট পর্যন্ত আসার দরকার ছিল না, মজা করে বলেন দাদু। কিন্তু আমাকে আসতেই হতো। এই মেয়েটার সাথে দেখা করতে চেয়েছিলাম, হাসতে হাসতে বলেন কাংজিন। ইউন সিওল ভদ্রভাবে মাথা নত করে। দাদু পরিচয় করিয়ে দেন। এরা আমার প্রয়াত বন্ধু কং ডং উর পরিবার। তোমার বাবা মায়ের সাথেও এদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর এরা টিজে কর্পোরেশনের মালিক। আপনাদের সাথে দেখা করে ভালো লাগছে, হাসে ইউন সিওল। তুমি খুব সুন্দরভাবে বড় হয়েছ, স্নেহভরে বলেন কাংজিন। ভেতরে আসো, ডাক দেন হিসুক। ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে কাংজিন বলেন, তোমাদের পরিবারের অবদান ছাড়া আজ টিজে কর্প এতদূর আসতে পারত না গি। দাদু হাত নেড়ে বলেন, এসব বলো না গি। হঠাৎ কাংজিনের কণ্ঠে আক্ষেপ। তোমার বাবা মায়ের মৃত্যুর পর তোমাদের খোঁজ নিতে পারিনি। এটা আমার আফসোস। পরিস্থিতি হালকা করতে তার স্ত্রী বলেন, এখন এসব কথা ওই তো আমাদের দ্বিতীয় ছেলে জুন সিও। হ্যালো বলো উই। যুবকটি ভদ্রভাবে মাথা নত করল। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগল। আমি কাং জুন সিও উ। তাদের কথা চলছিল, হঠাৎ করেই করিডোরে পদচারণার শব্দ শোনা গেল। সবাই তাকাল, আর ঠিক তখনই বড় ছেলে ঘরে প্রবেশ করল। এক মুহূর্তের জন্য বাতাস ভারী হয়ে উঠল। ইউনিয়েলের চোখ গিয়ে আটকাল। কাং জুনিয়াং। কয়েকদিন আগেই যে লোকটা তাকে সেই দ্রুতগতির গাড়ি থেকে বাঁচিয়েছিল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দুজনেই স্থির হয়ে গেল, অবিশ্বাসে একে অপরের দিকে তাকিয়ে। বাড়ির বাইরে নীরবতা ভানু জুনিয়াং। ভাগ্যের রসিকতা বেশ মজার, তাই না? তার কণ্ঠে হালকা হাসি। ইউনিয়েল গভীর শ্বাস নীল। চলুন আবার শুরু করি। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ গি। জুনিয়াং মুচকি হাসল। তুমি তো বলেছিলে কিছুই মনে নেই। এখন মনে পড়ছে নাকি? এই, ইউনিয়েল লজ্জায় বাধা দিল। বিস্তারিত বলার দরকার নেই গি, ওই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিয়েছিল। দুজনের চোখ একসাথে আটকে গেল। অপ্রত্যাশিত, তীব্র আর অদ্ভুতভাবে পরিচিত। জুনিয়াং ধীরে ধীরে এগিয়ে এল। তার ঠোঁটে সেই পরিচিত দুষ্টু হাসি। ভাগ্য আমাদের নিয়ে খেলতে ভালোই পারে, সে বলল। ইউনিয়েল নিজেকে সামলে নিল, কিন্তু তার কণ্ঠে এখনও অস্বস্তি। আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ গি। ওহ, সে ভ্রু তুলল। তুমি তো বলেছিলে কিছুই মনে নেই গি। ইউনিয়েলের গাল লাল হয়ে উঠল। এইসব বলার দরকার নেই। জুনিয়াং একটু ঝুঁকে এল, কণ্ঠ নরম কিন্তু খোঁচা দেওয়া। ক্লাসের বাইরে আমাকে স্যার বলার দরকার নেই। শুধু জুনিয়াং বললেই হবে গি। অসম্ভব, সে সরাসরি বলল। আপনি আমার থেকে বড় গি। বড়, সে হাসল। মানে অভিজ্ঞ। একটু থেমে ফিসফিস করে। প্রথম চুমুর অভিজ্ঞতা। ইউনিয়েল থমকে গেল।
আপনি একদম অসহ্য, সে কাজ ঝাকাল। ঠিক তাই তো চাই গি। কলেজে ফিরে ইউনিয়েল তার বন্ধুকে বলল, সে বিয়ের জন্য একজন মানুষ খুঁজছে, তার অসুস্থ দাদুর শেষ ইচ্ছা পূরণের জন্য। বন্ধু অবাক। এভাবে যে কাউকে বিয়ে করা যায় নাকি? তারপর সে বলল, আমার খালার ম্যাচমেকিং ব্যবসা আছে। চল ব্লাইন্ড ডেট ঠিক করি গি। শনিবারে হোটেলে ইউনিয়েলের একের পর এক ডেট হল। কেউ নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করল, কেউ খাবার নিয়েও নিয়ন্ত্রণ করল, কেউ আবার ভূতের গল্প শোনাল। ধীরে ধীরে সে বুঝল ভালো মানুষ খুঁজে পাওয়া সহজ নয়। একদিন একজন ভদ্র মনে হওয়া লোকের সঙ্গে দেখা হল। আশা জাগছিল, কিন্তু হঠাৎ লোকের সঙ্গে দেখা হল। আশা জাগছিল, কিন্তু হঠাৎ লোকটা তার হাত ধরে বলল, আমি ৩০ মিলিয়ন খরচ করেছি আমার লেভেলের কাউকে পাওয়ার জন্য। তুমি তো লো ক্লাস কি? ইউনিয়েল রেগে গেল। পুলিশে দাও, আমি ভয় পাই না ঘি। ঠিক তখনই জুনিয়াং এসে লোকটার হাত শক্ত করে ধরল এবং ইউনিয়েলকে নিয়ে বেরিয়ে গেল। পরে ইউনিয়েল সব খুলে বলল, আমি শুধু দাদুর জন্য বিয়ে করতে চাই, ভালোবাসা দরকার নেই গি। জুনিয়াং কিছুক্ষণ ভেবে বলল, তাহলে আমাকে বিয়ে করো গি। ইউনিয়েল হতবাক। আপনি সিরিয়াস? সে বলল, আমাদের দুজনেরই লাভ। তুমি স্ত্রী টাইটেল চাও, আমি স্বামী টাইটেল গে। ৩ দিন পর ইউনিয়েল দেরি করে হাঁপাতে হাঁপাতে বলল, আমি রাজি, কিন্তু বিয়েটা গোপন রাখতে হবে গি। জুনিয়াং হেসে বলল, ঠিক আছে ই। সে হাত বাড়াল, কিন্তু হঠাৎ টেনে তাকে জড়িয়ে ধরল। আমরা এখন কাপল, তাই না? পরিবারের সামনে জুনিয়াং ঘোষণা করল, আমি ইউনিয়েলকে বিয়ে করব গুই। মা সন্দেহ করলেন, কিন্তু সে বলল, আমি তাকে ভালোবাসি ই। ইউনিয়েলকে জেরা করা হল, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? সে বলল, আমি তাকে পুরো হৃদয় দিয়ে ভালোবাসি গি। ঠিক তখনই জুনিয়াং এসে তাকে জড়িয়ে ধরল। আমি তো বলেছি আমরা একে অপরকে ভালোবাসি গি। বাইরে এসে ইউনিয়েল রেগে, এভাবে জড়িয়ে ধরার কি দরকার ছিল? সে হাসল, প্র্যাকটিস দরকার উই। গাড়িতে সে ইউনিয়েলের হাত ধরে চুমু খেল। আমাদের বাস্তব কাপলের মতো আচরণ করতে হবে গি। ইউনিয়েল লজ্জায় লাল। সে ইউনিয়েল ফিরে এসে বলল, তাহলে প্র্যাকটিস করি? সে দ্বিধায় জিজ্ঞেস করল, আমাদের কি সত্যিই চুমু প্র্যাকটিস করতে হবে? জুনিয়াং দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে উত্তর দিল না। হঠাৎ তাকে টেনে নিয়ে তার ঠোঁটে চুমু খেল। সে তার দিকে তাকাল, চোখে দুষ্টুমির ঝিলিক। তোমার কি মনে হয়? উত্তরের অপেক্ষা না করেই সে তার ঘাড় ধরে আলতো করে মুখটা হাতে তুলে নিল। পরের মুহূর্তেই তার ঠোঁট ছুঁয়ে গেল ইউনিয়েলের ঠোঁট। ইউনিয়েল স্থির হয়ে গেল, বিস্ময়ে তার চোখ বড় হয়ে উঠল। মুহূর্তটা দীর্ঘ হতে থাকল, আর তাদের চুমু আরও গভীর হল, তাকে আরও বেশি ডুবিয়ে নিল সেই অনুভূতিতে। অনেকক্ষণ পরে জুনিয়ং হালকা হাসি নিয়ে সরে গেল। এটা ছিল বিয়ের চুমু, সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, তার আঙুল দিয়ে ইউনিয়েলের ঠোঁট ছুঁয়ে। আমরা তো শিগগিরই বিয়ে করছি, তাই এর প্র্যাকটিস করা উচিত, তাই না? এখনও লজ্জায় অস্থির ইউনিয়েল কিছ। পরের দিন কলেজে ইউনসিয়েল তার বন্ধুদের দিকে তাকিয়ে জুনিয়াংয়ের সাথে হওয়া কথোপকথনটা মনে করল। আমরা এটা গোপন রাখব, কিন্তু আমি কি আমার একজন বন্ধুকে বলতে পারি? আমার কারো দরকার পাশে থাকার জন্য সে জিজ্ঞেস করেছিল। আর সে রাজি হয়েছিল। এখন বন্ধুদের দিকে তাকিয়ে সে দ্বিধায় পড়ে গেল, কাকে বিশ্বাস করবে বুঝতে পারছিল না। পরে ইয়মুনের সাথে হাঁটার সময় সাহস সঞ্চয় করে সে বলল, তোর সাথে একটা কথা বলতে চাই ই। ইয়মুন মজা করে হেসে বলল, কি ব্যাপার? তুই কি বিয়ে করতে যাচ্ছিস নাকি? অস্বস্তিভাবে ইউনিয়েল উত্তর দিল, আসলে হ্যাঁ গে। ইয়মুন থমকে দাঁড়াল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কি? কার সাথে? কেউ যেন না শুনে ফেলে, তাই ইউনিয়েল তাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেল। একা হওয়ার পর গভীর শ্বাস নিয়ে বলল, আমি মিস্টার কাংকে বিয়ে করতে যাচ্ছি গি। ইয়মুন আঙুল তুলে বলল, আমি জানতাম তোমাদের মধ্যে কিছু একটা চলছে। সে আস্তে বল, ইউনিয়েল ফিসফিস করে তাকে শান্ত করার চেষ্টা করল।
এটা শুধু তুই জানিস, তাই প্লিজ কাউকে বলিস না গি। তার বন্ধু মাথা নেড়ে তাকে জড়িয়ে ধরল। অভিনন্দন। অবশেষে তুই একটা পথ খুঁজে পেয়েছিস গি। কিন্তু কিছুক্ষণ পর ইয়ংউনের হাসি মিলিয়ে গিয়ে চিন্তার ছাপ ফুটে উঠল। কিন্তু সে কেন বিয়ে করতে চাইছে? তার কারণ কি? ইউনসি সত্যি বলার সিদ্ধান্ত নিল। সে আমার মতোই। তার একটা স্ট্যাটাস দরকার, আর সময় নষ্ট করতে চায় না গি। ইয়ংউন একটু ভেবে বলল, 1 মিনিট। তাহলে কি সেই তোমাকে ওই সব ব্লাইন্ড ডেট থেকে বাঁচিয়েছিল? ইউনিয়েল উত্তর দেওয়ার আগেই ইয়ংউন দুষ্টুমি ভরা হাসি দিল। সে তো তোমার সাদা ঘোড়ার রাজপুত্রের মতো, তাই না? একদম হোয়াইট নাইট। ইয়মুনের কল্পনা যখন উড়ে বেড়াচ্ছিল, ইউনিয়েল চোখ উল্টে নিল। ঠিক তখনই শুন তাদের পেছনে এসে হাজির হল। তোমরা কি নিয়ে ফিসফাস করছ? সে হাসিমুখে জিজ্ঞেস করল, আর তাদের ক্যাম্পাস ক্যাফের দিকে নিয়ে যেতে লাগল। চলো কফি খাই গু। কফি শপে জিনিয়ং চুপচাপ বসে কফি খাচ্ছিল। বাইরে তাকিয়ে হঠাৎ তার চোখে পড়ল 3 জন মানুষ একসাথে হেসে খেলে ক্যাফের দিকে আসছে। তার দৃষ্টি থেমে গেল একজনের উপর, যাকে সে বিয়ে করতে যাচ্ছে, ইউনসিওল। তার উজ্জ্বল হাসি মুখটা আলোকিত করে তুলেছিল, আর এক মুহূর্তের জন্য সে চোখ সরাতে পারছিল না। হঠাৎ একটি কণ্ঠ ভেসে এল, হঠাৎ একটি কণ্ঠ তার চিন্তায় বাধা দিল। জিনিয়াং। সে ঘুরে তাকিয়ে দেখল সুজেনে পাশে দাঁড়িয়ে আছে। হ্যালো সুজেনে, সে শান্তভাবে বলল। সুজেনে হাসিমুখে তার পাশে বসে পড়ল। জানতাম যদি তুমি এখানে আসবে, তাহলে আগেই তোমার সাথে যোগ দিতাম, সে স্বাভাবিকভাবে বলল। তারা কথা বলছিল, এমন সময় বাকিরা ক্যাফেতে ঢুকল। সুজেনেকে দেখে সৌকুন উচ্ছ্বাসে হাত নাড়ল। সুজেনে! ওহ, মিস্টার কাংও এখানে আছেন, সে অবাক হয়ে বলল। তারপর সে উত্তেজিত হয়ে জুনিয়ংয়ের দিকে ফিরে বলল, আমরা বাইরে খেতে যাচ্ছি। আপনি আর সুজেনে কি আমাদের সাথে যাবেন? জুনিয়ং ইউনের দিকে তাকাল, যে চুপি চুপি ইশারা করে তাকে না বলতে বলছিল। কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ফুটল, সে সেই ইশারা উপেক্ষা করল। সে সৌকুনের দিকে ফিরে বলল, ঠিক আছে, আমি যাব। দারুণ। তাহলে চল এখনই, সৌকুন উত্তেজিত হয়ে বলল। রেস্টুরেন্টে বসার পর ইউনসিওল জুনিয়ংয়ের উপস্থিতিতে অস্বস্তি কাটাতে পারছিল না। পরিবেশটা অদ্ভুত টানটান লাগছিল, সে স্বাভাবিক হতে পারছিল না। সৌকুন আগের মতোই তার জন্য অর্ধেক সেদ্ধ ডিম এগিয়ে দিল। তুমি এটা পছন্দ করো, তাই না? বলে সে তার প্লেটে রাখল। জুনিয়ং সেটা লক্ষ্য করল, তার দৃষ্টি তাদের উপরই ছিল। তার তাকিয়ে থাকা দেখে সৌকুন হাসিমুখে বলল, ইউনিওল জিওজ দ্বীপের মেয়ে। ও ডিমের উপরটা খেতে খুব পছন্দ করে। ওখানে এটা একটা ব্যাপার গি। জিনিয়ং হালকা হেসে বলল, ওহ, আমি এটা জানতাম না। তারপর ইউনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কবে সিউলে এসেছ? ইউন উত্তর দেওয়ার আগেই সৌকুন আবার বলে উঠল, কলেজ শুরু হওয়ার সময় সে এখানে এসেছে। তার আগে সে তার দাদার সাথে জিওজে থাকত গি। ইউন অস্বস্তি বোধ করল এবং মনে মনে ভাবল, সে কেন চুপ থাকতে পারে না? তার ভাবনা থেমে গেল যখন সৌকুন তার চপস্টিক দিয়ে তার বাটি থেকে খাবার তুলে নিল। বিরক্ত হয়ে সে বলল, এই, তোমার চপস্টিক দিয়ে আমার খাবার নিও না। নাও, সবটাই নিয়ে যাও। সুজেনে তাদের এই কথোপকথন দেখে হেসে ফেল। ওহ, তোমাদের দুজনের সম্পর্কটা খুবই কিউট গি। সৌকুন হেসে ইউনের কাঁধে হাত রাখল। হ্যাঁ, আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু গু। জিনিয়াং চুপচাপ রইল, তার অভিব্যক্তি বোঝা যাচ্ছিল না, সে শুধু সবকিছু দেখছিল। অন্যদিকে ইউনসিয়েল অনুভব করছিল কিছু একটা ঠিক নেই। ইয়ংউন চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেল, পরিস্থিতিটা কতটা অদ্ভুত লাগছে সেটা ভেবে। খাওয়া শেষ হলে সৌকুন আর সুজেনে তাদের ক্লাবের কাজে যাওয়ার জন্য বিদায় নিয়ে চলে গেল। বাকি 3 জন হাত নেড়ে বিদায় জানাল, আর ইয়ংউন পরিস্থিতির টানটান ভাব বুঝে বলল, আমার মনে হয় আমারও এখন যাওয়াই ভালো। ইউন তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু তার আগেই জুনিয়ং পিছন থেকে তার ব্যাগ ধরে তাকে থামাল। এটা দেখে সে শুধু বলল, ঠিক আছে, তুমি আগে যাও। সবাই চলে যাওয়ার পর জুনিয়ং তার দিকে তাকিয়ে সোজাসাপটা বলল, তোমার আগে আমাকে বলা উচিত ছিল যে তোমার একজন বয়ফ্রেন্ড আছে। এটা আমার জন্য অস্বস্তিকর গি। বিরক্ত হয়ে ইউনিয়েব বলল, সে আমার বয়ফ্রেন্ড না গি। সে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে যোগ করল, আর তুমি আসতেই বা রাজি হলে কেন?
জুনিয়ং শান্তভাবে উত্তর দিল, আমরা ক্যাম্পাসে আমাদের সম্পর্ক গোপন রাখার ব্যাপারে একমত হয়েছি, কিন্তু তার মানে এই না যে আমরা একে অপরকে চিনি না। আমি শুধু আমার ছাত্রদের সামনে স্বাভাবিক আচরণ করছিলাম গে। তার দিকে তাকিয়ে ইউন সিওল মনে মনে ভাবল, আমি জানি এটা সত্যিকারের বিয়ে না, কিন্তু সে এত শান্ত কিভাবে থাকতে পারে। সে চলে যেতে শুরু করলে বলল, আমার সাথে গাড়িতে চলো গি। একটু কষ্ট অনুভব করে ইউন ভাবল, মিস্টার কাংয়ের মতো একজনের কাছ থেকে আমি আসলে কি বা আশা করছি। হঠাৎ সে তার দিকে হাত বাড়িয়ে দিল। আশ্চর্য হয়ে ইউন জিজ্ঞেস করল, কি? সে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, সুযোগ পেলেই আমাদের প্র্যাকটিস করা উচিত, তাই না? ইউন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দ্বিধায় পড়ে রইল। তারপর অবশেষে তার হাতে নিজের হাত রাখল। হাত ধরাধরি করে হাঁটার সময় ইউন মনে মনে ভাবল, যাই হোক, এই সম্পর্কটা তো অনুভূতিহীন হওয়ার কথা, তাই না? নিজেকে দৃঢ় করে সে সিদ্ধান্ত নিল, যদি সে এত ঠান্ডা থাকতে পারে তাহলে আমিও পারব। গাড়ির কাছে পৌঁছালে জিনিয়াং দরজা খুলে বলল, দেখলাম তুমি এখনও হাত ধরতে অস্বস্তি বোধ করো গে। তারপর হালকা হাসি দিয়ে যোগ করল, 108 বার চুমু খেয়েছ, তবুও এখনও এতে অভ্যস্ত হওয়ার কথা ছিল। ইউনিয়েল তার দিকে রাগী চোখে তাকাল, রাগ করবে নাকি উপেক্ষা করবে বুঝতে পারছিল না। শেষ পর্যন্ত ভেবে দেখল এতে ক্ষতি নেই, তাই সহজভাবে বলল, সরি। আরও ভালো করার চেষ্টা করে সে আবার তার হাত ধরল এবং জিজ্ঞেস করল, এভাবে নাকি এভাবে? বিভিন্নভাবে হাত ধরে দেখিয়ে সে বলল, কোনোটা বেশি রোমান্টিক লাগে? জিনিয়াং তার আঙুলগুলো নিজের আঙুলের সাথে জড়িয়ে শক্ত করে ধরল। এভাবে সে স্থির দৃষ্টিতে বলল। ইউনিয়েল তার দিকে তাকিয়ে রইল, তার হাতের উষ্ণতা অনুভব করল। এক মুহূর্তের জন্য কি বলবে বুঝতে পারল না, অজান্তেই তার হৃদয় কেঁপে উঠল। পরে ইউনিয়েল যখন গিউমুনের সাথে কথা বলছিল, তার বন্ধু তাদের বিয়ের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করল। আইনগতভাবে এটা বিয়ে, কিন্তু তবুও এটা সত্যিকারের নয় গে। গিউমুন গম্ভীরভাবে জিজ্ঞেস করল, তোমরা কতদিন এভাবে অভিনয় করে যাবে? ইউন সেই মনে মনে ভাবল, ও ঠিকই বলছে, আমাকে একটা উপায় বের করতে হবে গি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। তোমাদের প্রতিটা সাপোর্ট আমাকে আরও সুন্দর গল্প আনতে ইন্সপায়ার করে। আর এমন আরও মজার, রোমান্টিক আর ইন্টারেস্টিং গল্প শুনতে চাইলে আমার সাথেই থাকো, নেক্সট ভিডিওটা মিস করো না।